হাসির গল্প বলতে আমরা জসীমউদ্দীনের কোনো বিকল্প দেখি না। আজকের যে গল্পটি শোনাব সেটি পল্লী কবি জসীমউদ্দীনের লেখা। গল্পের নাম ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি। গল্প পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। ভুল ত্রুটি মার্জনা করবেন। বাপ মরে গিয়েছে, ঘুঘু আর ফাঁদ এরা দুই ভাই। কি একটা কাজে দুই ভাইয়ের লাগলো মারামারি। ফাঁদ রেগে গেল, বলল, তুই ঘুঘু দেখেছিস কিন্তু ফাঁদ দেখিস নাই। ঘুঘু রাগ করে বাড়ি হতে পালিয়ে গেল। বিদেশে গিয়ে সে এ বাড়ি সে বাড়ি কত বাড়ি ঘুরল। সবাই বলল, আমি ধান নিড়াতে পারি, পাট কাটতে পারি, গরুর হেফাজত করতে পারি, কিন্তু কার চাকর কে রাখে? দেশে বড় আকাল। অবশেষে ঘুঘু গিয়ে উপস্থিত হলো কৃপণ মোল্লার বাড়িতে। কৃপণ মানে কৃপণ। কৃপণ মোল্লা চাকর রেখে খেতে দেয় না, খেতে দিলেও তার বেতন দেয় না, তাই কেউই তার বাড়িতে চাকর থাকে না। ঘুঘুকে দেখে কৃপণ মোল্লা বলল, আমার বাড়িতে যদি থাকতে চাও তবে প্রতিদিন 3 পাখি করে জমি চাষ করতে হবে, বেগুন ক্ষেত সাফ করতে হবে, আর যখন তখন যে কাজ করতে বলবো তাই করতে হবে। তেঁতুল পাতায় যতটা ভাত ধরে তাই খেতে দিব, উহার বেশি চাইলে দিব না। মাসে 8 আনা করে বেতন দিব, উহাতে রাজি হলে আমার বাড়ি থাকতে পারো। আর কোথাও কাজ যখন জোটে না, ঘুঘু তাতেই রাজি হলো। কৃপণ মোল্লা বলল, আমার আরও একটি শর্ত আছে, আমার কাজ ছেড়ে দিতে পারবে না, কাজ ছেড়ে গেলে তোমার নাক কেটে দেব। ঘুঘু বলল, আমি এই শর্তেও রাজি আছি। কৃপণ মোল্লা পাকা লোক, সে গ্রামের লোকজন ডেকে সমস্ত শর্ত একটা কলা পাতায় লিখে নিল। 3 পাখি জমি চাষ করতে ঘুঘুর প্রায় দুপুর গড়িয়ে গেল। তারপর গোসল করে খেতে আসলো। কৃপণ মোল্লার বউ বলল, তেঁতুল পাতা নিয়ে আসো। ঘুঘু একটা তেঁতুল পাতা এনে সামনে বিছিয়ে খেতে বসল। তেঁতুল পাতায় আর কটি বা ভাত ধরে? একে তো সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম, এমন ক্ষুধা পেয়েছে যে সমস্ত দুনিয়া গিলে খেলেও পেট ভরবে না। সেই তেঁতুল পাতার উপরে 4টি ভাত মুখে দিয়ে ঘুঘু কৃপণ মোল্লার বউকে কাকুতি মিনতি করল, আর কয়েকটা ভাত দিন না। কৃপণ মোল্লা সাথে সাথেই তার কলা পাতায় লেখা শর্তগুলি পড়ে শুনিয়ে দিল। বেচারা ঘুঘু আস্তে আস্তে উঠে বেগুন ক্ষেত সাফ করতে গেল। রাতে আবার সেই তেঁতুল পাতায় বাড়া ভাত, সারাদিনের হাড় ভাঙা খাটুনি। 3-4 দিনেই ঘুঘু একেবারে আধমরা হয়ে গেল। তখন চাকরি না ছাড়লে জীবন যায় যায় অবস্থা। কিন্তু যখনই কৃপণ মোল্লার কাছে চাকরি ছাড়ার কথা বলেছে, তখনই সে তার নাকটা কেটে ফেলল। ন্যাকড়া দিয়ে কোনো রকম নাক বেঁধে ঘুঘু দেশে ফিরল। তার ভাই ফাঁদ জিজ্ঞেস করলো, কিরে, তোর নাকটা কাটলা কেন? ঘুঘু কেঁদে সমস্ত ঘটনা খুলে বলল। শুনে ফাঁদ বলল, ভাই, তুই বাড়ি থাক, আমি যাব কৃপণ মোল্লার বাড়ি চাকরি করতে। ঘুঘু কত বারণ করল, ফাঁদ তা কানেও নিল না। সে বলল, কৃপণ মোল্লা ঘুঘু দেখেছে কিন্তু ফাঁদ দেখিনি, আমি তাকে ফাঁদ দেখিয়ে আসছি। ফাঁদ গিয়ে কৃপণ মোল্লার বাড়িতে উপস্থিত, জিজ্ঞাসা করল, আপনার কোনো চাকর রাখবেন? কৃপণ মোল্লা বলল, আমার একজন চাকর ছিল, সে অল্প কয়েকদিন হয় চলে গেছে,
তা তুমি যদি থাকতেই চাও তবে আমার কয়েকটি শর্ত আছে, তা যদি মেনে নাও তবেই তোমাকে রাখতে পারি। ফাঁদ জিজ্ঞাসা করল, কি কি শর্ত? কৃপণ মোল্লা কলার পাতার লেখা আগের চাকরের শর্তগুলি তাকে পড়ে শোনালো। প্রতিদিন 3 পাখি করে জমি চাষ করতে হবে, বেগুন ক্ষেত সাফ করতে হবে, আর যখন যে কাজ বলবো তা করতে হবে। তেঁতুল পাতায় করে ভাত দেব, মাসে 8 আনা 50 পয়সা করে বেতন, চাকরি ছেড়ে গেলে নাক কেটে ফেলবো। ফাঁদ সমস্ত শর্ত মেনে নিয়ে বলল, আমারও একটা শর্ত আছে, আমাকে চাকরি হতে বরখাস্ত করতে পারবেন না, বরখাস্ত করলে আমি আপনার নাক কেটে নেব। কৃপণ মোল্লা বলল, বেশ, তাতেই আমি রাজি। সে পাড়ার আরো 10 জনকে ডেকে সাক্ষী মেনে আর একটা কলা পাতার সমস্ত শর্ত লিখে নিল। সকালে ফাঁদ চলল খেতে লাঙল চষতে। সে 3 পাখি জমির এদিক হতে ওদিকে দিল 1 রেখ, আর ওদিক হতে একদিক দিল 1 রেখ। এইভাবে সমস্ত জমিতে 3-4টি রেখ দিয়ে গরু বাছুর নিয়ে বেলা 10টা না বাজতেই বাড়ি ফিরে আসলো। এসেই বলল, খেতে লাঙল দেওয়া শেষ হয়েছে, এখন আমাকে খেতে দাও। কৃপণ মোল্লার বউ বলল, আগে তেঁতুল পাতা নিয়ে আসো। ফাঁদ বলল, একটি ধামা দাও আর 1খানা কুড়াল আমাকে দাও। ধামা কুড়াল নিয়ে ফাঁদ কৃপণ মোল্লার উঠানের তেঁতুল গাছটির বড় গাছ ডালটি কুপিয়ে কেটে ফেলল। কৃপণ মোল্লার বউ চেঁচাতে লাগলো, করো কি, করো কি? সমস্ত গাছটা তুমি কেটে ফেলবে? কার কথা কি শোনে? সেই কাটা ডাল হতে মুঠি মুঠি তেঁতুল পাতা এনে অর্ধেক উঠানে বিছিয়ে দিয়ে বলল, এবার আমাকে ভাত দাও। কৃপণ মোল্লার বউ সামান্য কয়েকটি ভাত একটি তেঁতুল পাতার উপর দিতে যাচ্ছিল। ফাঁদ বলল, আমার সঙ্গে চালাকি করলে চলবে না, শর্তে লেখা আছে তেঁতুল পাতায় করে ভাত দিতে হবে। কয়টা তেঁতুল পাতায় করে ভাত দিতে হবে তা তো লেখা নেই, সুতরাং তোমাদের উঠানে যতগুলি তেঁতুল পাতা বিছিয়েছি তা সবগুলি ভরে ভাত দিতে হবে। কৃপণ মোল্লা তার ভাঙা চশমা জোড়া নিয়ে সেই কলার পাতায় লেখা শর্তগুলি বহু গুণ পরীক্ষা করল। ফাঁদ যা বলছে তা সত্য। সে তখন বউকে বলল, দাও, হাঁড়িতে যত ভাত আছে তেঁতুল পাতার উপর বেড়ে দাও। একবার ভাত দেওয়া হলে ফাঁদ বলল, আরো ভাত দাও। সমস্ত তেঁতুল পাতা ভাতে ঢাকে নাই। কৃপণ মোল্লার বউ কি আর করে, হাঁড়িতে যত ভাত ছিল সব এনে সেই পাতার উপর ঢেলে দিল। ফাঁদ বলল, ইহাতে আমার পেট ভরবে না, আরো ভাত এনে দাও। আর ভাত তো হাঁড়িতে নাই। কৃপণ মোল্লা বলল, কাল তোমার জন্য আরো বেশি করে ভাত রান্না করব, আজ এগুলোই খাও। ফাঁদ কতক খেলো, কতক ছিটিয়ে ফেললো, তারপর ঢেকুর তুলতে তুলতে হাত মুখ ধুতে গেল। বিকাল হলে কৃপণ মোল্লা ফাঁদকে বলল, বেগুন ক্ষেত সাফ করতে। ফাঁদ গিয়ে সব বেগুন গাছ কেটে ফেলল। কৃপণ মোল্লা হায় হায় করে মাথায় হাত দিয়ে বেগুন ক্ষেতের পাশে বসে পড়ল। ফাঁদকে বলল, ও ফাঁদ, তুই তো আমার সর্বনাশ করেছিস। ফাঁদ বলল, তুমি আমাকে সমস্ত বেগুন ক্ষেত সাফ করতে বলেছ, সমস্ত বেগুন সাফ না করলে ক্ষেত সাফ হবে কেমন করে? তার পরের দিন কৃপণ মোল্লা ফাঁদকে পাঠালো ধান খেতে নিড়ানি দিতে। ফাঁদ খেতে সমস্ত ধান গাছ কেটে ঘাসগুলি রেখে দিল। সেদিন তাকে নদীতে পাঠালো জাল ফেলতে। জাল ফেলতে মানে নদীতে গিয়ে জাল দিয়ে মাছ ধরতে। ফাঁদ সেই কথাটা উল্টো ব্যাখ্যা করল। নদীতে গিয়ে সে কৃপণ মোল্লার এত হাউসের খ্যাপলা জালটা ফেলে দিয়ে আসলো। কৃপণ মোল্লা নদীতে গিয়ে এত খোঁজাখুঁজি করলো,
অত বড় নদী কোথায় জাল তলিয়ে গেছে খুঁজে বের করতে পারল না। সেদিন সন্ধ্যাবেলা তার ছেলেটি ধুলো কাদা গায়ে মেখে নোংরা হয়েছিল। কৃপণ মোল্লা বলল, ফাদ, যাও তো ছেলেটাকে ছাপ করে আনো। ফাদ তার ছেলেটিকে পুকুরের কাছে নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে ধোপার পাটে দিল ৩-৪ আছাড়। ছেলের হাত পা শরীর ফেটে গেল। সে চিৎকার করে কেঁদে উঠল। কৃপণ মোল্লা তাড়াতাড়ি ফাদের হাত হতে ছেলেকে ছাড়িয়ে নিয়ে তাকে বকতে লাগলো। ফাদ বলল, আমাকে বকলে কি হবে? আপনি ছেলেকে ছাপ করে আনতে বলেছেন। ধোপার পাটে না আছাড় দিলে তাকে ছাপ করব কিভাবে? রাত্রে কৃপণ মোল্লা আর তার বউ মনে মনে ফন্দি আঁটে, কি করে এই মূর্খ চাকরকে বিদায় করা যায়। কিন্তু কোনো উপায় নাই। তাকে বরখাস্ত করলেই কলা পাতায় লেখা শর্তানুসারে সে কৃপণ মোল্লার নাক কেটে নেবে। পরদিন সকালে কৃপণ মোল্লা ফাদকে একটা বড় গাছ ফেড়ে চেলা বানাতে বলল। ফাদ গাছটি কেটে অনেকগুলো চেলা বানালো। তারপর চেলার বোঝা মাথায় করে বাড়ি ফিরল। কৃপণ মোল্লার বৃদ্ধ মা বারান্দায় বসে পান চেবাচ্ছিল। ফাদ তাকে গিয়ে জিজ্ঞেস করল, খড়ির বোঝা কোথায় নামাবো? সারা উঠান খালি পড়ে আছে, যেখানে সেখানে নামানো যায়। তবু ফাদ এই সামান্য ব্যাপারটির জন্য বুড়িকে জিজ্ঞাসা করায় বুড়ি ভীষণ রেগে গেল। সে বলল, বুঝতে পারো না কোথায় নামাতে হবে? আমার ঘাড়ে নামাও। যেই বলা অমনি ফাদ খড়ির বোঝা বুড়ির ঘাড়ের উপর ফেলে দিল। ঘাড়ের উপর এতগুলা কাঠের ভার সইতে না পেরে বুড়ি দাঁত কেলিয়ে মরে গেল। কৃপণ মোল্লা ফাদকে কিছু বলতেও পারে না, কারণ সে বুড়ির আদেশ মতোই কাজ করেছে। ফাদকে বাড়ি হতে তাড়িয়ে দিতে গেলেও সে তার নাক কেটে নেবে। ফাদকে নিয়ে কি করা যায়? প্রতিদিন সে একটানা একটা অঘটন করে বসে। অনেক ভেবে চিনতে কৃপণ মোল্লা ঠিক করল সে আর তার বউ তীর্থযাত্রা গিয়ে অন্তত কিছুদিনের জন্য ফাদের হাত থেকে রক্ষা পাবে। যাওয়ার সময় কৃপণ মোল্লা ফাদকে বলল, ফাদ, আমরা চললাম, তুই বাড়ি ঘর দেখিস। ফাদ জবাব দিল, আর বলতে হবে না, তোমরা নিশ্চিতে চলে যাও, আমি সব দেখব। কৃপণ মোল্লা চলে গেল। ফাদ তার ভাই ঘুঘুকে ডেকে এনে বাড়ির সর্বা হয়ে বসল। বাড়িতে আম, জাম, কাঁঠাল, সুপারি, নারকেল, কত রকমের গাছ। দুই ভাই সেই সব গাছের ফল বিক্রি করে অনেক টাকা জমালো। তার মধ্যে গ্রামে আসলো সেটেলমেন্টের আমিন। ফাদ কৃপণ মোল্লার বাড়ি ঘর জমি জমা সকল নিজের নামে লিখিয়ে নিল। কিছুদিন পরে তীর্থ থেকে কৃপণ মোল্লা আর তার বউ দেশে ফিরল। ফাদ তাদের বাড়িতে ঢুকতে দিল না। সে বলল, এ বাড়ি তো আমাকে বেচে গিয়েছ, দেখো না গিয়ে সেটেলমেন্টের অফিসে, সেখানে বাড়ি আমার নামে লেখা হয়েছে। গচ্ছিত টাকা পয়সা যা ছিল তা কৃপণ মোল্লা তীর্থে নিয়ে খরচ করে এসেছে। ফাদের নামে মামলা করার টাকা পাবে কোথায়? আর মামলায় জিতলেই বা কি হবে? কলার পাতায় লেখা যে শর্তে সে ফাদের সঙ্গে আটকা পড়েছে, তা হতে কে তাকে রক্ষা করবে? কৃপণ মোল্লার বাড়িতে ফাদ আর ঘুঘু সুখে বাস করতে লাগলো। কৃপণ মোল্লার উপর কারো কোনো দয়া নেই, কারণ সে বিনা অপরাধে ঘুঘুর নাক কেটেছিল। সে গ্রামের কোনো মানুষের কোনো উপকার করে নাই বা কাউকেই কোনো দিন